শুভ সন্ধ্যা। কৃষি কাগজ আয়োজিত আজকের ফেসবুক লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার ফারুক। আমাদের আজকের আলোচ্য বিষয় আসছে আম কি হবে করোনায়। শুধু দর্শক, আপনারা সবাই জানেন যে জ্যৈষ্ঠ মাস আমাদের মধু মাস বলা হয়ে থাকে। আমাদের উৎপাদিত ফলের প্রায় 80% আসে এই গ্রীষ্ম মৌসুমে। এ সময় ফলের মধ্যে আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, কলা বিশেষভাবে উল্লেখ্য। তার মধ্যে আমের ভূমিকা অপরিসীম। আমাদের জাতীয় ফল আম না হলেও আমকে আমরা বলি রাজকীয় ফল। দেশে বিদেশে সব জায়গায় এই ফলটি সমানভাবে সমাদৃত। বর্ণে, গন্ধে, স্বাদে আম অতুলনীয় একটি ফল। কিছু কিছু কিন্তু সবাইকে আমরা আম, শিশু কি বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা সবাই আম পছন্দ করে থাকে। আবার পাশাপাশি যারা আমাদের সুগার প্রবলেম আছে, ডায়াবেটিকের পেশেন্ট, তাদের জন্য আসলে একটা প্রিয়ার বিষয় আম। এই মধু মাসে এত ফল অত ঠিক মতো খেতেও পারেন না। বাংলাদেশ আম উৎপাদনে পৃথিবীতে আজকে চতুর্থ অবস্থানে আছেন। বিভিন্ন জাতের ও স্বাদের আম আমরা উৎপাদন করে থাকি। প্রায় 150টিরও বেশি দেশি জাম প্লাজমা আমাদের দেশে বর্তমানে বর্তমান আছে। 1918-19 মৌসুমে মোট আবাদকৃত জমির পরিমাণ ছিল আমে 1,88,836 হেক্টর। আর আম উৎপাদিত হয়েছিল 22,28,972 মেট্রিক টন। এতে আমরা বুঝতে পারি যে কি পরিমাণ আম আমরা এই সময় ফলন করে থাকি। স্বাদে, গন্ধে আম আজ দেশের গণ্ডি পেরিয়ে আমাদের আম আজকে বিদেশের মাটি গেছে। আমরা সাম্প্রতিককালে আম রপ্তানি করতে শুরু করেছি। আম এক সময় যে আম শুধু রাজশাহী বা সাতক্ষীরা অঞ্চলে হতো, আজকে কিন্তু তা নয়। আজকে দেশের সব অঞ্চলেই এই আম ফলন হচ্ছে। এটি একটি আমরা মনে করি বিজ্ঞানের অবদান। এই গ্রাফটিং প্রযুক্তির মাধ্যমে আমরা দেশের সর্বত্র অঞ্চলে আজকে আমকে আমরা ছড়িয়ে দিতে পেরেছি এবং সারা দেশব্যাপী আজকে আম হচ্ছে। এমনকি আমাদের পাহাড়ি হিলটেক্সও আজকে আমাদের খুব ভালো জাতের আম হচ্ছে। আম একটি অত্যন্ত সম্ভাবনাময় অর্থকরী ফল আমাদের এই আম। আর এই আমরা জানি যে আজ থেকে আর 3-4 দিন পরে জ্যৈষ্ঠ মাস শুরু হবে। মে মাসের 15 তারিখ থেকে আমের হারভেস্টিংও শুরু হবে। কিন্তু কি হবে এখন, সমস্যাটা আজকে যে আমাদের আলোচ্য বিষয় কি হবে। এই বিশ্বব্যাপী যে করোনার মহামারী, যেখানে আমরাও আক্রান্ত আছি, এই মহামারীর সময়ে যেহেতু আম একটি পচনশীল ফল, এই ফল যদি সময় মতো বাজারজাতকরণ করতে না পারি, তাহলে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হবে, আম চাষিরা ক্ষতিগ্রস্ত হবে এবং যারা ভোক্তা তারাও কিন্তু একইভাবে ক্ষতিগ্রস্ত হবেন, আম থেকে বঞ্চিত হবেন। কারণ আমরা দেখেছি গত এই 2 মাস যাবৎ এই লকডাউনের কারণে আমাদের শাকসবজিতে, আমাদের মাছ, পোলট্রিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের কৃষকরা। আমিও কি একই অবস্থা হবে? এ নিয়ে আসলে সবারই একটি ভাবনা। আর এই ভাবনাগুলোতে আমরা কি করতে পারি সেটা নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের মাঝে আমাদের সাথে ফেসবুক লাইভে সংযুক্ত হয়েছেন এদেশের বিশিষ্ট কিছু ব্যক্তিত্ব। তাদের মধ্যে প্রথমে আমি বলতে চাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান তত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুর রহিম, একজন বিশিষ্ট ব্রিডার এবং হর্টিকালচারিস্ট। এবং তার সম্পর্কে বলতে গেলে দু একটি কথা বলতেই হয়। বিশেষ করে তিনি দেশে নয়, দেশে বিদেশে অত অঞ্চলে সমানভাবে আমি মনে করি সমাদৃত তার এই যোগ্যতায়। বিশেষ করে বিএইউতে যে জাম প্লাজম সেন্টারটি করেছেন, বিএইউ জাম প্লাজম সেন্টার, এটি শুধু দেশের নয়, এত অঞ্চলের মধ্যে একটি বিখ্যাত জাম প্লাজম সেন্টার। এবং ইনি ডক্টর রহিম এর প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে কাজ করে যাচ্ছেন এবং যে আপ্রাণ প্রচেষ্টা এই জাম প্লাজম সেন্টারটিকে তিনি গড়ে তুলেছেন, এটি একটি দেখার মতো বিষয়। আমি মনে করি তার এই অবদানের জন্য কিন্তু ইতিমধ্যে আমাদের বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারও পেয়েছেন এবং দেশে বিদেশে অনেক পুরস্কার উনি পেয়েছেন তার এই প্রতিষ্ঠানে। আমি মনে করি এই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশীয় ফল প্লাস বিদেশি ফলের যে একটি অনুপ্রবেশ ঘটেছে, সেখানে ডক্টর রহিমের নাম সবসময় উল্লেখ করার মতো। আমাদের মাঝখানে আরো সংযুক্ত হয়েছেন কৃষি সম্প্রসারণ বিভাগের সাবেক মহাপরিচালক, বর্তমান হটেক্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মঞ্জুরুল হান্নান, যিনি দীর্ঘদিন ডিএইতে কাজ করেছেন এবং আমের উপরও কাজ করেছেন, ফল মেলায় কাজ করেছেন, আমের বিভিন্ন সমস্যায় কাজ করেছেন। আজকে আমরা তার কাছেও জানতে যাব এই আমের বিভিন্ন দিকগুলো নিয়ে। আর আমি শুরুতে যেটা বলেছিলাম যে আমাদের আম আজকে রপ্তানি হচ্ছে, এই আমের রপ্তানির সাথে কাজ করছেন যে প্রতিষ্ঠানটি সলিডারিটি এশিয়া নেটওয়ার্ক এশিয়া, তারই বিশিষ্ট আমাদের এগ্রো বিজনেস স্পেশালিস্ট কৃষিবিদ মুজিবুল হক, তিনিও আছেন আমাদের সাথে। এছাড়া আমাদের সাথে আরেকজন আছেন মিডিয়া ব্যক্তিত্ব, কৃষিবিদ জনাব ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24 থেকে। আর তিনি মাঠে ঘাটে আমের অবস্থান নিয়েও সবসময় নিউজ করে থাকেন। আমরা তার কাছে শুনতে যাব। তো প্রথমেই আমি যাব ডক্টর রহিম, যেহেতু আপনাকে আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি, শুধু আমের বিশেষ করে একজন ব্রিডার হিসাবে, একজন হর্টিকালচারিস্ট হিসাবে, একজন মানে ফলের সম্প্রসারণবিদ হিসাবে আপনার কাছে আমরা কয়েকটি প্রশ্ন করতে চাবো। প্রথম প্রশ্নটি আমরা করতে যাব যে এই যে আমরা বলে থাকি যে আমের মৌসুমটা একদমই স্বল্পকালীন, জ্যৈষ্ঠ আষাঢ় মাসের মধ্যে আম শেষ হয়ে যায়। এটা নিয়ে দীর্ঘদিন আমরা বলেছি যে আমের এই সময়টাকে
এই হারভেস্ট টাইমটাকে কিভাবে লম্বা করা যায় বা বৃদ্ধি করা যায়, লেট ভ্যারাইটিগুলো কিভাবে ডেভেলপ করা যায়। সুতরাং একজন ব্রিডার হিসেবে, একজন হর্টিকালচারিস্ট হিসেবে আপনি এটাকে কিভাবে দেখছেন যে আমের এই পিরিয়ডটাকে, এই ফলের মৌসুমটাকে কিভাবে বৃদ্ধি করা যায়। দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে আমি করব যে এই যে আমরা রপ্তানি করছি, আদৌ কি আমাদের রপ্তানি উপযুক্ত সেই আম আছে, বা কোন জাতগুলো রপ্তানির জন্য বেশি ভালো হবে, অথবা বিদেশে যে ডিমান্ড সেই জাতগুলো আমরা কিভাবে দেশে সম্প্রসারণ করতে পারি, রপ্তানির সম্ভাবনার সাথে আম, এটা নিয়ে আপনাকে জানতে চাবো। আরেকটা প্রশ্ন আপনার কাছে আমার আছে যে এই যে আম 3 থেকে 4 দিনের ভিতরে নষ্ট হয়ে যায় বাগান থেকে আনার পর, এটাকে কিপিং কোয়ালিটি কিভাবে বাড়ানো যায়, বা এমন কোনো জাত আছে কি যেটাকে 10 থেকে 15 দিন রেখে বাজারজাত করা যায়, যাতে করে কৃষকরা লাভবান হতে পারে, কনজিউমারও বেনিফিট হতে পারে। সো এই 3টে প্রশ্ন নিয়ে শুরু করছি। প্রফেসর ডক্টর আব্দুর রহিম। স্যারের কথাগুলো শুনতে পাচ্ছি না, স্যারের কথা শোনা যাচ্ছে না। রহিম সাহেব, আপনি সাউন্ডটা আবার একটু চেক করেন, অডিওটা দেখেন তো ঠিক আছে কিনা। ওপেন করে, মিউট থাকলে হবে না, ওপেন করে একটু কথা বলেন তো আগে ডক্টর রহিম। না, শুনতে পাচ্ছি না। নিজাম একটু চেক করবেন অডিওটা ঠিক আছে কিনা, আরেকবার চেক করবেন। একটু চেক করে নিন ডক্টর, ওয়েট করেন একটু, আপনি একটু ওয়েট করেন, আমরা চেক করে নিচ্ছি। আবার কথা বলেন রহিম সাহেব, একটু কথা বলেন। না, শুনতে পাচ্ছেন? আপনি আমাদের শুনতে পাচ্ছেন? স্যার শোনা যায়? হ্যাঁ, এখন এখন শোনা যায়। এবার কি শোনা যাচ্ছে স্যার? জি 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 শোনা যায় স্যার। স্যার ডিসকানেক্টেড। না আমরা যে রহিম স্যারের কথা, রহিম স্যার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ, রহিম সাহেব আছেন কি? কথা শোনা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে রহিম সাহেব, আমরা একটু চেক করে নিই আপনার সাউন্ড সিস্টেমটা। আমি একটু মঞ্জুর হান্নানের কাছে যাই, তাহলে আপনি একটু পরে আসেন, আমরা একটু চেক করে নিই। নিজাম একটু চেক করুন। আবার ঢুকেন, এটা বেস্ট হবে। হ্যাঁ স্যার, আর কত কথা এটা নিজাম একটু স্যারের সাথে কথা বলে নেন, স্যারের লাইনটা একটু ঠিক করেন, ডক্টর রহিম সাহেবটা আবার আউট করে অফ করে আবার ইন করেন, তাহলে ঠিক হবে। আমরা এই ফাঁকে তাহলে আমরা একটু আমাদের পরবর্তী বক্তা মঞ্জুর হান্নানের কাছে যাচ্ছি, আমাদের হটেক্স ফাউন্ডেশনের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক এবং সাবেক মহাপরিচালক ডিএই। আমরা তার কাছে জানতে যাব এই যে বর্তমান অবস্থায় যে আপনি ডিএই তো কাজ করেছেন এবং হটেক্স ফাউন্ডেশনও কাজ করছেন, এই যে আম বাজারজাতকরণের যে বর্তমান সমস্যাটা, এই করোনাকালীন সময়ে কি করা যেতে পারে, কিভাবে আম চাষিদেরকে আমরা রক্ষা করতে পারবো, একই সময়ে কিভাবে আমরা ভোক্তাদেরকেও ভালো আম দিতে পারবো, এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন বা আপনাদের কি পরিকল্পনা আছে? আর আরেকটা বিষয় আপনার কাছে জানতে যাবো, যেহেতু আপনি একজন সম্প্রসারণে কাজ করেছেন, এই যে আম পাকানো নিয়ে প্রতি বছরই নানা কথা ওঠে যে কার্বাইড দেব না ইথিলিন দেবো এবং কিভাবে আম পাকানো হবে, এটা নিয়ে একটি সমস্যা আমাদের মাঝখানে আছে। আমরা ভোক্তার আম খেতে চাচ্ছি না, মনে করি আমে বিষ আছে, আমে ফরমালিন দেওয়া হচ্ছে, নানা কথা থাকে। সুতরাং এই বিষয়টি আপনি আমাদেরকে ক্লিয়ার করবেন। আরেকটি হবে যে এই যে সরকার যে আমের ক্যালেন্ডার করেছে, কোন আম কবে পারা যাবে, পাকা যাবে, এটার বাস্তবতা কতটুকু এবং মাঠ পর্যায়ে সেটা কি আসলে কি মানা হচ্ছে কিনা, এই 3টা বিষয়ে আপনি আমাদেরকে একটু ক্লিয়ার করবেন জনাব মঞ্জুরুল হান্নান। ধন্যবাদ স্যার। আজকের এই প্রসঙ্গটা সমসাময়িক অবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমেই যদি আমরা বলি, মানে শেষের প্রশ্ন থেকেই যদি আমি শুরু করি, যে ক্যালেন্ডারটা সরকারিভাবে করা হয়েছে সেটা বাস্তবতার দিকে এটা ঠিক আছে কিনা। যদি আমরা করোনা ছাড়া যদি ওপেন মার্কেটটা আমরা চিন্তা করি, করোনা ছাড়া যদি মার্কেটটা চিন্তা করি, তাহলে দেখা যায় যে এইটা ওইভাবে কড়াকড়ি করে আপনার
ক্যালেন্ডার করে আসলে কন্ট্রোল ওয়েতে মার্কেটিংটা ঠিক হবে না। কন্ট্রোল ওয়েতে মার্কেটিংটা যদি ঠিক করা হয় তাহলে যে জিনিসটা হবে যে 31শে মের আগে আম পারা যাবে না কোনো একটা জাতের। সেই জাতটা দেখা গেল যে কোনো জায়গায় ম্যাচিউর হয়ে গেছে, প্রাকৃতিক নিয়মে হয়তো 5-7 দিন আগে ম্যাচিউর হয়ে গেছে। এবং এই যে ম্যাচুরিটি ইন্ডেক্স অর্থাৎ পরিপক্কতার চিহ্ন আমাদের যারা কৃষক তারা জানে, বাগানিরা জানে, সবাই জানে, ইভেন আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যারা কাজ করে তারাও জানে। তাহলে এই বিষয়টাকে যদি স্ট্রিক্ট করা হয় সেই ক্ষেত্রে কিন্তু চাষি ক্ষতিগ্রস্ত হবে। আবার অন্যদিকে যে জিনিসটা আছে সেটা হলো যে কার্বাইড দিয়ে আম পাকার একটা ব্যবস্থা আছে। গতকাল আমরা দেখলাম যে 40 মেট্রিক টন আম আমাদের ঢাকার তে নষ্ট করা হয়েছে এবং দেখা হয়েছে, জব্দ করা হয়েছে, এবং যারা এই কাজে নিয়োজিত ছিল তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাজে এইখানেও কিন্তু চাষি পর্যায়ে যতটুকু না আছে, ব্যবসায়িক পর্যায়ে এই অসাধুতা অনেক বেশি চরম। এবং এইটা শুধুমাত্র যে আমের ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু নয়, এটা আমাদের সামাজিকভাবে সকল ক্ষেত্রে এটা প্রযোজ্য। তাহলে শুধু আমকে টার্গেট করে যদি আমরা অগ্রসর হই তাহলে দুষ্টকে দমন করতে যে শিষ্টের কিন্তু ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে সেই ক্ষেত্রে ক্যালেন্ডারটা 3 বছর, আমরা 3 বছর পর্যন্ত এটাকে চালু করতে পারি এবং 3 বছরের পর অটোমেটিক্যালি মানুষের মাঝে একটা ধারণা চলে আসবে। সেই ধারণা এবং সেই অভিজ্ঞতার আলোকে এই ক্যালেন্ডারটা আর আমার মনে হয় না যে এটাকে একদম আইনগতভাবে ফোর্স করা ঠিক না। গতকালকে আমি পেপারে দেখলাম, আজকের পেপারে, যে গতকাল চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে এই সংক্রান্ত একটা সভা হয়েছে এবং সেখানে যারা উপস্থিত ছিলেন, ঠিক আছে মঞ্জুর, হান্নান আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই। আপনি যে কথাটা বললেন যে কোথাও আগে পাকে, কোথাও পরে পাকে, তাহলে আমরা ক্যালেন্ডারটা ওইভাবে ডিজাইন করি না কেন যে সাতক্ষীরা আগে পাকে, সাতক্ষীরা এটা 7 দিন আগে দেবেন? কিন্তু ক্যালেন্ডারটার দোষ কোথায়? আপনি যদি, কারণ আমরা বাজারে দেখেছি যে আপনার মে মাসে যদি আপনার এই এখনই বাজারে ল্যাংড়া পাকা আসতে শুরু করবে যদি আপনি ক্যালেন্ডার ফলো না করেন। আপনি দুষ্টের যে দমনটা তো আপনার আইন ছাড়া হচ্ছে না। আমরা দেখেছি যে এই যে কালকে আপনি যেটা বললেন যে 40টা নাম জব্দ করে যাবে, আম কাটার পরে দেখা গেল সবটাই ছিল কাঁচা, অপরিপক্ক আম। সুতরাং আপনাকে তো একটা সিস্টেমে যেতে হবে। আপনি যদি মনে করেন যে সাতক্ষীরা আগে পাকে, সেটা 7 ডেজ প্লাস ম্যানেজ করে দেবেন, লোকাল অথরিটিকে বলবেন আমার সম্প্রসারণ বিভাগ আপনি 7 দিন আগে পরে করতে পারেন। যেটা লেট পাকে, হ্যাঁ, রিজন ভিত্তিক আপনি ক্যালেন্ডার করতে পারেন। কিন্তু এটা যদি আপনি না করেন, আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো আমাদের অধ্যাপক ডক্টর রহিম সাহেব আছেন, উনি আরো বেশি অভিজ্ঞ। যেমন যদি আমি শিবগঞ্জের কথাই বলি, তাহলে সেখানে দেখা যাবে যে সয়েলের কারণে, যত্নের কারণে কোনো বাগানের 7 দিন আগেই ম্যাচিউর হয়ে যাবে। তাকে কিন্তু তাহলে ওই নির্দিষ্ট টাইম পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি যেটা বলতে যাচ্ছিলাম যে এই ক্যালেন্ডারটা হয়তো 3 বছর কন্টিনিউ করা যেতে পারে। 3 বছর পরে কিন্তু এই ক্যালেন্ডারটার দরকার নাই। আমরা 2 বছর করতেছি, 3rd ইয়ার করতেছি, তারপরে মানুষ কিন্তু অভ্যস্ত হয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে এখন কিন্তু যে জিনিসটা হচ্ছে, শোনেন, দুষ্ট লোক 50 বছরের ইয়া হয় নাই, ঠিক হয় নাই। আপনি আশা করেন 3 বছরে ঠিক হয়ে যাবে? আমি মনে করি না। এই দেশের ব্যবসায়ীরা যারা ব্যবসা করে, যারা অতি মুনাফা লোভী, তারা কখনোই সঠিক হবে না। আপনাকে একটা নীতির মাধ্যমে, নিয়মের মধ্যে রাখতেই হবে। সেটা আমি যদি মনে করি যে কোনো এলাকায় শিবগঞ্জ আগে পাকে, সেটা একটু ঠিক আছে, এটা আপনার যেহেতু 2 বছর বা 3 বছর অভিজ্ঞতা, একটু প্লাস মাইনাস করে দিতে পারি। কিন্তু তুলে ফেলাটা আমি একজন কনজিউমার হিসেবে আমি মনে করবো এটা সঠিক হবে না। কারণ দুষ্ট লোক, আপনি দেখেন এই যে করোনাকালীন সময় এত দুর্যোগ, তার মধ্যেও বিভিন্ন ভেজাল, দ্রব্যের দাম বাড়ানো, ব্যবসায়ী তো ঠিকই করছে, জিনিসের দাম বাড়াচ্ছে, বেশি দাম বিক্রি করছে, ভেজাল দিচ্ছে, তাই না? কেউ তো বসে নেই। সুতরাং আপনাকে একটা সিস্টেম আসতে হবে। এনিওয়ে, আপনার চিন্তা ঠিক আছে, বাট আমি মনে করি যে যেহেতু আপনি কৃষিবিদ এবং দীর্ঘদিন কাজ করেছেন, এটাকে কন্টিনিউ করা ভালো। এখন আপনার দ্বিতীয় প্রশ্নটি, যেটা আম পাকানো নিয়ে, যেটা বাজারে একটি সমালোচনা আছে যে কার্বাইড, পরিপক্ক, ফরমালিন, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন বলেন? হ্যাঁ, এইটা যেটা আছে সেটা যদি প্রত্যেক কনজিউমার চায় যে ভালো জিনিস, আর যিনি বিক্রি করেন উনিও মনে করেন যে আমি কেমনে বেশি পয়সাটা পাবো। এখন আমরা যদি কার্বাইড যুক্ত আম যদি আমরা না খাই, তাহলে কিন্তু অটোমেটিক্যালি দেখা যাবে যে ভালো মানের
আম চলে আসবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যেহেতু আমি চাকরি করছি, আমি জানি যে বাগানীদের সাথে সম্প্রসারণ যারা কাজ করেন এজেন্ট আছে তাদের, এবং এছাড়াও অন্যান্য যারা আছেন তাদের সবারই একটা যোগাযোগ আছে। এবং এইখানে যেটা আমি প্রথমে বলতে চেষ্টা করছিলাম যে ম্যাচুরিটি ইন্ডেক্স অর্থাৎ পরিপক্কতার যে চিহ্ন, এই বিষয়ে কিন্তু আমরা প্রচুর প্রশিক্ষণ এই বাগানীদের দিয়েছি, এবং সেইটা যদি আমরা মেনটেন করতে পারি, সেই অনুযায়ী যদি আমরা আম সংগ্রহ করতে পারি, তাহলে আমাদের জন্য যে প্লাস পয়েন্ট আছে যেটা আপনি বলতেছিলেন যে আমাদের কিপিং কোয়ালিটিটা সেটা একটা ম্যাচিউর আম যে পরিমাণ কিপিং কোয়ালিটি থাকবে, ইম্যাচিউর আম তা থাকবে না। একটা ম্যাচিউর আম যখন পারবে, যখন তার আমের গায়ে একটু সাদা সাদা ভাব হবে, একটু পাউডারিয়া হবে, তার বোটার দিকটা একদম ভরাট হয়ে যাবে, এইরকম আম যখন পারা হবে তখন দেখা যাবে যে কমপক্ষে 7 থেকে 10 দিন এটার কিপিং কোয়ালিটি ভালো থাকবে এবং এটা পচবে না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটার দামও ভালো পাবে। এই হিসাব কিন্তু এখন ফার্মার্সরা করতেছে। আপনি নিশ্চয়ই জানেন স্যার, যেটা হলো যে চাঁপাইনবাবগঞ্জের কিছু এলাকায় ইতিমধ্যে তারা কিন্তু কিছু আমি বলবো যে কিছু হরমোন প্রয়োগ করতেছে, যেটা হলো যে আমাদের বাংলাদেশের এটার প্রচলন নাই, আমাদের এখানে রেজিস্ট্রেশন নাই, ইন্ডিয়াতে যথেষ্ট রেজিস্ট্রেশন আছে, চূড়ায় পথে কিছু আসতেছে, এবং এটা স্প্রে করার ফলে দেখা গেছে যে আমের গাছেই তাদের যে পাড়ার যে সময়টা, এটা অনেকটাই তারা মেনটেন করতেছে, এবং এটা গত বছর তার আগের বছর আমরা খুব এটা ভালোভাবে লক্ষ্য করছি। এবং এছাড়া হালকা সেচ দিয়েও তারা এটাকে তাদের এই পাড়ার সময়টাকে পিছিয়ে নিচ্ছে, ফলে মার্কেটে কিন্তু তারা ভালো দাম পাচ্ছে। এবং আমার মনে হয় যে যারা বিজ্ঞানী আছেন, আম গবেষণা ইনস্টিটিউট আছেন, বিশ্ববিদ্যালয় আছেন, এই যে এজেন্টটা যে কেমিক্যালসটা তারা ইউজ করতেছে, যে হরমোনের যে গ্রোথটা ইউজ করতেছে, সেটা নিয়ে আমাদের কোথায় কাজ করার এখন সময় আসছে। এবং এই যে কর্তৃপক্ষ যারা আছে, এটা রেজিস্ট্রেশন দেওয়া যায় কিনা এটা ওপেন করে দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ এইটা আমি গত ইয়েতে দেখছি যে আমগুলো অনেক দিন পর্যন্ত মার্কেটে চলে আসছে। তাহলে মার্কেটে যদি বেশি দিনে থাকে তাহলে পরে কিন্তু চাষি কখনোই, বাগানি কখনোই তার ক্ষতিগ্রস্ত হবে না। আর আমি যেহেতু হর্টেক্স ফাউন্ডেশনে কাজ করি, সেই হিসাবে এটার রপ্তানি সম্পর্কে আমি একটু বলি স্যার। সে বিষয়টা হলো যে গত বছর মাত্র 308 মেট্রিক টন আমরা টোটাল রপ্তানি করা গেছে। এখন আপনি যদি বলেন রপ্তানির মূল বাধাটা কোথায়, তাহলে আমি বলবো যে মূল বাধাটা হলো যে আমরা এখন পর্যন্ত রপ্তানি করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করা দরকার সেটা আমাদের নাই। আমরা এখন রপ্তানি করতেছি কোথায়? আমরা রপ্তানি করছি টোটালি এথনিক মার্কেটে। আমরা যদি ইউকেতে রপ্তানি করি কিন্তু সেটা আপস্ট্রিম মার্কেটে না, সেটা আমরা এথনিক পিপলকে টার্গেট করে রপ্তানি করি। আমরা রপ্তানি করি ইউএতে, সেটা এথনিক পিপল। এখন এই করোনার সময় কাজের যে অবস্থাটা হয়েছে, সেই অবস্থায় মানুষের ইনকাম গেছে কমে, এবং আমাদের প্রবাসী ভাইদেরও ইনকাম কমে গেছে। এবং আমি খুব আশঙ্কা প্রকাশ করতেছি যে এই বছর আমাদের সেই রপ্তানিটা হবে না। বাংলাদেশে আরেকটা অসুবিধা আছে, সেই অসুবিধাটা হলো যে অন্যান্য দেশগুলো যদি আমি ব্রাজিল, মেক্সিকো এই সমস্ত এলাকা ধরি, তাহলে তাদের আমটা অনেক আর্লি আসে। ইভেন ভারতের কিছু ভ্যারাইটি আছে যেগুলো আর্লি আসে, তারা সেই আর্লি মার্কেটটা দখল করে। আমাদের আমটা যখন ম্যাচিউর হয়ে পাকে তখন দেখা যায় যে এই সাবকন্টিনেন্টের যে কান্ট্রিগুলো আমের জন্য কাজ করে, একত্র আমরা কম্পিটিশনে যাই। সেকেন্ড যে জিনিসটা, থার্ড যে জিনিসটা আছে, সেই জিনিসটা হলো যে আমাদের এয়ার ফ্রেট সরাসরি নাই, ফলে আমরা কার্গো সরাসরি করতে পারি না, এবং এর ফলে আমাদের কিন্তু ফ্রেটটা মানে এই যে বিমান মাসুল, এটা অনেক বেশি, আমরা কম্পিটিশনে টিকতে পারি না। তো এই জন্য কিন্তু বাংলাদেশে ধরেন এখন পর্যন্ত আমাদের অটোমেটিক হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নাই, ভ্যাপার হিটমেন্ট প্ল্যান্ট নাই। এটা কিন্তু ইন্ডিয়া ধরেন, পাকিস্তান ধরেন, অনেক বেশি এবং অনেক মেকানাইজড এবং অটোমেটিক্যালি আছে, ফলে তারা কিন্তু অনেক মানে আমটা সহজেই তারা আপস্ট্রিম মার্কেটে দিতে পারে। আমরা কিন্তু ওই জিনিসটা পারতেছি না। আর এই যে এখন যে স্থানীয় মার্কেটিং কি হবে বছর, আমরা যারা আছি শহরে, মনে করেন ঢাকা, চিটাগাং, অন্যান্য শহর অঞ্চলে যারা, তাদের জন্য মার্কেটিং এবার কি হবে? আমরা কি পাবো? এই যে আমার যেটা ট্রান্সপোর্ট বন্ধ, যোগাযোগ বন্ধ, কিভাবে আম আসবে বলেন দেখি?
আমার যেটা মনে হয় যে ট্রান্সপোর্টের সাইডে আমার বড় সমস্যা যেটা হবে সেটা হলো যে এই ভ্যালু চেনের একটা বড় অ্যাক্টর হলো ভোক্তা, কনজিউমার। এই কনজিউমারের বিষয়টা আমাদের জন্য খুব মানে আমি বলবো যে আমি ব্যক্তিগতভাবে কনজিউমার নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত, কারণ আমাদের প্রায় সবারই ইনকাম অনেক অংশে কমে গেছে। আপনি যদি প্রান্তিক লেভেলে ধরেন ওটা নাই, তারপরে যদি আরেকটু বেশি ধরেন তাদের অবস্থা খারাপ, বেসরকারি লেভেলে যেটা আছে তাদের অবস্থা খারাপ। তাহলে যদি আমটা আনাটা খুব কঠিন হবে না, কারণ সরকার যেভাবে কাজ করতেছেন, যেমন পঞ্চগড় থেকে স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে শুধুমাত্র এই কৃষি পণ্য এবং এইগুলো আনার জন্য। এটা হইতে পারে যে রাজশাহী থেকে আসবে, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসবে, স্পেশাল ট্রাক আসবে বিআরটিসি, এগুলো আসতে পারে। কিন্তু প্রবলেমটা যেটা আমার কাছে মনে হচ্ছে যে সেইভাবে আমরা আগে যেমন একদম আনাচে কানাচে, আমি বলবো যে একদম শ্রমিক শ্রেণী থেকে এবং উচ্চ পর্যায়ে যেভাবে ভোক্তা আমাদের ছিল, এইবার ভোক্তার কিছুটা অভাব হবে এবং সেই ক্ষেত্রে বিক্রিরও একটা সমস্যা হবে। আর করোনা ভাইরাসের জন্য সবারই মনে একটা ভয় আছে যে আমি সেই করোনা ভাইরাসটা আছে কিনা, সেটা ট্রান্সমিট করবে কিনা। এটাও হয়তো আমাদেরকে যারা এই ব্যাপারে যারা জ্ঞানী, যারা বিশেষজ্ঞ, তাদেরও একটা বিবৃতি আসতে হবে যে আমের মাধ্যমে করোনা ভাইরাস ছড়াবে কিনা এবং আমের কিভাবে শোধন করে আম মানে করোনা মুক্ত করে আমরা খেতে পারবো, এই বিষয়টা এখন খুবই জরুরি বলে আমি মনে করি। এই বিষয়টি তো আপনি বলবেন, আপনি তো একজন বিশেষজ্ঞ আমি মনে করি। এখন সমস্যা হলো যদি তাই হয়, যদি ভোক্তার ইনকাম কমে যায়, মার্কেট না পায়, তাহলে আমার কৃষকের কি হবে? সেখানে আমরা কি ভাবছি, তাহলে কৃষকের অবস্থানটা কি হবে? আচ্ছা, কৃষকের অবস্থা যেটা হবে, যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হলো যে এই আমের মার্কেটিংটা, আমের যে সাপ্লাই চেনটা যেটা আছে সেইটাকে যে কেবারে হোক এটাকে লম্বা করতে হবে। এবং সেই ক্ষেত্রে যে জিনিসগুলো না আছে সেই জিনিসগুলোর মধ্যে আমটা খুব ম্যাচিউর হিসেবে পাকাতে হবে, তাহলে তার কিপিং কোয়ালিটিটা বেশি দিন থাকবে। এবং যত আমটা আমি বাগান থেকে ভাঙবো একত্র না, যেমন যদি বাগার কথা ধরা হয় যে বাগার সবগুলো একদিনে একত্র পারা শুরু হলে সেই কাজ করা যাবে না। তাদেরকে করতে হবে যে তাদের সাপ্লাইটা কিরকম আছে সেইভাবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এইভাবে ভাঙলে আমার মনে হয় আম যদি হারভেস্ট করে সেই ক্ষেত্রে একটা বাগানীদের বা কৃষকদের মূল্য পাওয়ার একটা সুযোগ থাকবে। আর যদি সবাই একই সময়ে আম হারভেস্ট করে সেক্ষেত্রে এবার যথেষ্ট সম্ভাবনা আছে কৃষকের লস হওয়ার। না, তাহলে বোঝা গেল যে মানে কৃষকের অবস্থা আসলেই খারাপ। আমরা যেটা নিয়ে আশঙ্কা করছি আসলে কৃষক এবারও ক্ষতিগ্রস্ত হবে, কোনো সন্দেহ নাই। ঠিক আছে, আমরা দেখি ডক্টর রহিম সাহেব আপনার ইয়াটা কি ঠিক হয়েছে? সাউন্ডটা একটু কথা বলবেন আমাদের সাথে। হ্যালো হ্যালো হ্যালো, আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন রহিম সাহেবকে? ফাইজুল শোনা যাচ্ছে কি? আমরা কিন্তু কেউ শুনতে পাচ্ছি না। নিজাম কোথায়, একটু চেক করবেন কি আপনি স্যারের সাথে কি সমস্যাটা হলো? আমরা একটু তাহলে মুজিবুল হকের কাছে ঘুরে আসি এই ফাঁকে। হ্যাঁ, মুজিব আমাদের একজন সলিডারিটি নেটওয়ার্ক এশিয়ার একজন স্পেশালিস্ট, মার্কেটিং স্পেশালিস্ট। আমরা জানি যে গত 3 বছর যাবত আমরা এতক্ষণ আমাদের মঞ্জুরুল হান্নান সাহেব যেটা বললেন যে আমরা এথনিক মার্কেটে এক্সপোর্ট করি, সেটা ঠিক আছে। এর বাইরেও আমরা গত 3 বছর যাবত যেটা আমরা কি বলে সুপার মার্কেটে প্রবেশ করেছিলাম, সেটাই সলিডারিটির কারণে গিয়েছিল এবং সেখানে এক্সপোর্ট নিয়ে তারা কাজ করছেন। আমরা এখন মুজিবুল হকের কাছে জানতে চাইবো যে আপনি কি ভাবছেন বা সলিডারিটি কি ভাবছে এবছর করোনাকালীন সময়ে আসলে কি আমরা রপ্তানি করতে পারবো? সে সুযোগ কি আছে? কারণ একটা যেটা আমাদের মঞ্জুর হান্নান সাহেব বললেন, আমাদের বড় সমস্যা হবে একটা কার্গো সমস্যা। তারপর আরেকটা সমস্যা হবে এই যে আম টেস্ট করে পাঠানো, যে আপনার জীবাণুমুক্ত কিনা, এই সুযোগ সুবিধাগুলো আছে কিনা, আদৌ প্রয়োজন হবে কিনা, আর যদি হয় সেই সুযোগ কি আমাদের আছে কিনা। মুজিবুল হক। ধন্যবাদ স্যার আপনাকে। প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, স্যার আপনি জানেন যে আমাদের কার্গো ফ্যাসিলিটিস ইনসাফিসিয়েন্ট, দ্যাটস ওকে, বাট এখন তো আমাদের কার্গো বন্ধ বলা যায়। মানে আমরা অলরেডি, কারণ আমাদের যে ম্যাঙ্গো গুলো এগুলো ইউরোপে যায় সাধারণত প্যাসেঞ্জার কার্গোতে, আপনি জানেন বিভিন্ন প্যাসেঞ্জার কার্গোতে যায়। যেহেতু প্যাসেঞ্জার কার্গো এখন বন্ধ, তো সেহেতু আমাদের সবজি রপ্তানি হচ্ছে না, আমাদের আমও রপ্তানি কতটুকু হবে সন্দিহান। কারণ আপনি জানেন মে মাসের 15 তারিখ থেকে সাতক্ষীরাতে অলরেডি আমের হারভেস্টের দেওয়া হয়েছে ডিসি মহোদয় থেকে।
সো ইন দ্যাট কেসেস আসলে আমার মনে হয় না, কারণ যদি আপনার এয়ারলাইন্সের মুভমেন্ট না থাকে সেই ক্ষেত্রে আমাদের আসলে এই মিডল ইস্ট বলেন ইউরোপ বলেন আম রপ্তানি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। সো ইন দ্যাট কেসেস তাহলে আমাদের সাপ্লাই চেইনটা কি হবে? আমরা যারা এই আম রপ্তানির জন্য কৃষকদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছি, বিশেষ করে তাদের প্রোডাকশন প্র্যাকটিস চেঞ্জ করা, তাদের আপনার গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস মেনটেন করা এবং রাইট ম্যাঙ্গো আপনার উৎপাদন করে সেটা রপ্তানির জন্য তৈরি করা। কিন্তু ইন দ্যাট কেসেস এখন যেটা হচ্ছে যে যেহেতু সম্ভাবনা নাই সেহেতু আমরা রপ্তানিকে মাথার থেকে অনেকটা বাদ দিয়ে ফেলেছি, সত্যি কথা যেটা। কারণ হচ্ছে আপনাকে হাইলি প্যারিশেবল আইটেমের সাপ্লাই চেইনকে ইমিডিয়েটলি সলিউশনকে মাথায় নিতে হয়। সো ইন দ্যাট কেসেস আমরা এখন যেটা করেছি এটা হচ্ছে আমি অর্গানাইজেশন বা আমাদের ইমিডিয়েট পার্সপেক্টিভ, যেহেতু আর 4 দিন 5 দিন পরে আম হারভেস্ট হবে, আমরা যে অনলাইন কোম্পানিগুলো আছে বিশেষ করে আপনি জানেন সালডাল, আগোরা, তারপরে হচ্ছে আমরা ইউনিমার্ট, এইভাবে আমরা, তারপরে হচ্ছে হ্যাটস, তারপরে হচ্ছে আপনার এরকম অনেকগুলো কোম্পানি আছে, জায়ান্ট এগ্রো, এদের মাধ্যমে আমরা চাচ্ছি যে আসলে কনজিউমারকে এক ধরনের, যেটা মঞ্জুরুল হান্নান স্যার বললেন যে কনজিউমার তো ডাউটফুল যে দূষিত বা করোনা ইনফেক্টেড আম আসে কিনা, তো আমরা বলতেছি এই কোম্পানিগুলো তারা আবার তাদের আমগুলোকে নিয়ে এসে এটাকে ওয়াশিং করে আপনার তারা ক্লোরিন ওয়াটার বা যেটাকে বলা হয় বিশোধন করে তারা সেই আমগুলো যদি কনজিউমারদেরকে এনশিওর করতে পারে যে উই উইল এনশিওর ইউ রাইট প্রোডাক্ট, ইন দ্যাট কেসেস এটা অল্টারনেটিভ সাপ্লাই চেইন। আপনি জানেন 17-18 দিন আগে কৃষি মন্ত্রণালয় এবং আপনার এই যে ভ্রাম্যমাণ বাজার ব্যবস্থাপনা চালু করেছে এবং একটু আগে আমি নিউজ দেখতেছিলাম এই পর্যন্ত 520 কোটি টাকার প্রোডাক্টের নাকি ট্রেড হয়েছে আপনার দুধ, ডিম, মাংস, মাছ এবং সবজি মিলে। তো আমার কথা হচ্ছে যে হয়তোবা আপনি কৃষকদেরকে পুরো সলিউশন দিতে পারবেন না, কিন্তু এতটুকুও সত্য আমাদেরকে এখন কনটেক্সট স্পেসিফিক, কমিউনিটি বেস এবং আপনার এই সলিউশনগুলোকে দেখতে হবে। তো ইন দ্যাট কেসে যেহেতু সরকার উদ্যোগ নিয়েছে যে আপনার বিআরটিসির কভার ভ্যান হোক, রেল যোগাযোগ হোক বা কৃষি পণ্যের যে বাজারগুলো আছে মানে সরি আমার সাউন্ড রিফ্লেক্ট হচ্ছে। নিজাম আপনি দেখবেন আপনি বাকানাটা খুলে ফেলেন, এক কানেরটা খুলে ফেলেন। এখন শুনতে পাচ্ছেন? বলেন মুজিব। জি, তো ইন দ্যাট কেস বলেন যে ইন দ্যাট কেসেস আমরা মনে করি যে যতই আমাদের ডিমান্ড পার্ট কমে যাবে, কিন্তু এটাও সত্য যে আমরা অন্য সাউন্ড আসতেছে কি? হ্যাঁ, তো শোনা যাচ্ছে? আচ্ছা, তো আমরা মনে করি যে কনজিউমারের ডিমান্ড কমবে, এটা অবশ্যই ডিমান্ড কমবে, বাট এটাও সত্য যে মানে একটা পর্যায়ে এটাও এক ধরনের আমরা আমাদের যে ফুড সিস্টেমে অবশ্যই আমরা কিছু নিউট্রিশন বলেন, ফল ফ্রুটস বলেন, এইগুলো আমরা যারা আরবান কনজিউমার আছি যাদের ইনকাম হয়তোবা এখন কমে গেছে বা আমাদের কিছু সেভিংস আছে বা আমরা যেভাবেই হোক আমাদের লাইভলিহুডকে আমরা নিয়ে যাব, ইন দ্যাট কেসেস এই কনজিউমারদেরকে এখন মেইন মার্কেট টার্গেট করতে হবে, যে মেইন স্ট্রিম মার্কেট মিনস আরবান মার্কেটগুলো, এবং এটা কিন্তু আপনার ডিস্ট্রিক্ট টাউন হতে পারে, এটা উপজেলা টাউন হতে পারে, এই জায়গাগুলোতে এই যে ভ্রাম্যমাণ বাজার ব্যবস্থাপনা এই বিষয়টাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। এই বিষয়টাকে মাথায় রাখতে হবে অনলাইন বেসড আমাদের যে বাজারগুলো আছে, বিশেষ করে আপনি দেখেন মোবাইল SMS, তারপরে হচ্ছে আপনার ফেসবুক বুস্টিং, তারপরে হচ্ছে ই কমার্স, তারপরে ইভেন দো এই বিষয়গুলোকে কিভাবে সম্পৃক্ত করা যায়। এবং মডার্ন ট্রেডে আপনি দেখেন আজকে আমাদের যখন কারণ বাজার বা আমাদের আদার যাত্রাবাড়ি বা এই টাইপের বাজারগুলোতে যখন বিক্রি কমে গেছে, তখন আমাদের কি হলো, আমাদের দেখা যাচ্ছে যে অনলাইন এবং মডার্ন ট্রেড এদের বিক্রি অলমোস্ট ডাবল। আপনি জানেন চাল ডাল তারা 12টা ওয়্যার হাউস করেছে। এখন যদি চাল ডাল আমার কৃষক থেকে বা আমাদের এই সাপ্লাই চেইনে ওরা আসে,
তাইলে তারা ওই কনজিউমার গুলো যাদেরকে অলরেডি তারা গত 1.5-2 মাসে সার্ভিস দিয়ে আসতেছে তাদেরকে তারা আরেকটা প্যাকেজ, এই যে ম্যাঙ্গো, সিজনাল ফ্রুটস, তারপরে লিচি বা এগুলো তারা প্রোভাইড করতে পারবে। কিন্তু এইখানে যে জিনিসটা রাখতে হবে, আমি বলছি মঞ্জুর, না আমি বলছি মঞ্জুর, এখানে সমস্যা হলো যে ধরেন এই আপনার অনলাইনে চালটা তাদের তো আপনার কনজিউমার কয়টা, কত পার্সেন্ট, হাউ মেনি পিপল দে ক্যান রিচ, এটা আপনাকে বুঝতে হবে। আমার কিন্তু আপামার জনগণ যারা, এবং আমরা আপনি একটু আগে যেটা বললেন যে আমার নিউট্রিশন সাবস্টিটিউশনে কিন্তু আমের ফলের কোনো বিকল্পই নেই। আমরা বলি যে ফ্রেশ ফ্রুট খাইতে হবে, তাই না? ইভেন এই যে করোনাকালীন সময় কিন্তু আমরা বলছি যে ফ্রেশ ফ্রুট খেতে হবে, বিশেষ করে সাইট্রাস ফ্রুট যত আপনি খাবেন তত করোনা থেকে মুক্ত থাকার সম্ভাবনা বেশি। বিশেষ করে লেবু, আনারস, তারপরে লিচি, এগুলো আমরা খেতে বলছি, আমরা সাজেস্ট করছি। এখন যদি আমরা সেই জিনিসটাই সব কনজিউমার কাছে দিতে না পারি সেফলি, তাহলে একদিক দিয়ে আমরা কনজিউমার ক্ষতিগ্রস্ত হচ্ছি। পাশাপাশি আপনি দেখেন যে আবার আম বাগানিরা যারা আম উৎপাদন করেছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং তারা কিন্তু একটা বড় আশাই করেছিল যে একটা এক্সপোর্ট করবে। এখন এই যে তাদের যে ক্ষতিটা হলো, এই ক্ষতিটা তারা পোষাবে কোথায়? এখন যে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রণোদনা প্যাকেজ আছে, সেখানে কি এই যে ফলের যে ফলও রাখছে কৃষি পণ্য হিসাবে, সেখানে চাষিদের জন্য আমাদের কি কোনো পরিকল্পনা আছে কিনা, বা আপনারা কি ভাবছেন এটা বলেন। এটা তো অবশ্যই, এই যে প্রণোদনাটা আসছে সেখানে আপনি জানেন অনেকগুলো এই খামারি মানে আম চাষি এবার কিন্তু তাদের গার্ডেন বিক্রি করতে পারে নাই। সাধারণত আম ম্যাচিউরড হওয়ার 20-25 দিন, 1-2 মাস আগেই কিন্তু এদের এগুলো 1 টাইম 2 টাইমস বিক্রি হয়ে যায়। এই বছর কিন্তু যে মিডলম্যান গুলো আছে তারা যায়নি, তারা এগুলো অনেক ক্ষেত্রে তারা আম বাগান কিনে নেয়। তাইলে এখন ক্ষতিগ্রস্ত কে হবে? সরাসরি কৃষক। তো এই ক্ষেত্রে আমাদের যে এই সরকার ঘোষিত প্রণোদনাটা আছে সেখানে এদেরকে সম্পৃক্ত করতে হবে, তারা যেন পরবর্তীতে ক্রপ সাইকেল বা ক্রপ ফেলিউর হয়ে তারা নিঃশেষ না হয়ে যায়। এমন তো না এই আম গাছ তারা কেটে ফেলতে পারবে, কিন্তু তার কাছে যদি টাকা না থাকে, তার যদি লাইভলিহুড এখন এনশিওর না হয়, প্লাস হচ্ছে পরবর্তীতে সে যদি ইনভেস্টমেন্টে না যেতে পারে, তাহলে নেক্সট সিজন তার কি হবে? সো ইন দ্যাট কেসেস অবশ্যই আমি মনে করি এদেরকে সরকারের যে আর্থিক প্রণোদনা সেই জায়গায় তাদেরকেও অন্তর্ভুক্ত করতে হবে। তারা যেন রাইটলি তাদের এই সামর্থ্য এবং তাদের বাগানের সাইজ অনুসারে, তাদের ইনভেস্টমেন্ট অনুসারে তারা যেন এই প্রণোদনাটা পেতে পারে, সেটা তাদেরকে রাখতে হবে। বাট এট দ্য সেম টাইম আমি যেটা আমার হচ্ছে যে মানে আম তো বাগানে নষ্ট করে ফেলা যাবে না, যে ভ্যালু অ্যাডেড আইটেম গুলো। ঠিক আছে মুজিব, আমরা আসছি আপনার কাছে, আবার আসবো আপনার কাছে, আবার আসছি আপনার কাছে। আমরা আমাদের আজকে প্রফেসর রহিম সাহেবকে আমরা অনেকক্ষণ আগে মিস করেছি, দুবারই চান্স নিয়েছিলাম। রহিম সাহেব, আপনার ইয়া কি ঠিক হয়েছে সাউন্ড সিস্টেমটা? একটু কথা বলবেন প্লিজ। না, আসছে না। ফয়জুল কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আর কি আমাদের রেসপেক্টেড রহিম স্যার কি হচ্ছে মোবাইল দিয়ে ঢুকতে পারবেন কিনা? স্যার মনে হয় ল্যাপটপে আছেন, স্যার যদি মোবাইল দিয়ে ঢুকেন। নিজামকে বলেন না, তাহলে মোবাইল দিয়ে চেক করুক। নিজামকে বলেন একটু সেট করে দিক, এই ফাঁকে আমরা কথা বলতে বলতে উনি আসুক, অসুবিধা কি? না, শুনতে পাচ্ছি না। প্রথমে কিন্তু ছিল। আপনি এটা একবার অফ করে আবার রিস্টার্ট করেন, তাহলে যদি হয়। বন্ধ করে দিয়ে আবার নতুন করে চালু করেন। আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন রহিম সাহেব? আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, না হলে রহিম সাহেবটা নিজাম দেখুক, আমরা চলে যাই এবার। তাহলে আমাদের থেকে মিডিয়া কি ভাবছে, মিডিয়া কি দেখছে, মাঠে কৃষক পর্যায়ে কৃষকের হাহাকার, কৃষকের কান্না, মানে আমাদের প্রত্যেকটা ফসলই তো এবার গেল ক্ষতিগ্রস্ত। এখন আমের ফসল বা আম, জাম, কাঁঠাল, লিচু নিয়ে আমরা কি ভাবছি কৃষক। আমরা এবার যাবো এবার কৃষিবিদ ফয়জুলের কাছে। ফয়জুল, আপনি বলবেন আমাদেরকে, আপনি কি দেখছেন মাঠের অবস্থা? ধন্যবাদ আপনাকে। আমরা যেটা সত্যি কথা কি, আমরা গত 1 মাস ধরে আমরা যেহেতু মৌসুমী ফল আম, লিচু, এই মুহূর্তে আপনি যেটা বলছিলেন যে মধুমাস, এই মধুমাসে আসলে প্রচুর ফল আসে। এই ফলের মধ্যে কিন্তু আমাদের সবার নজর থাকে কিন্তু আমে, অনেক কারণ বলতে হচ্ছে আমের একটা অর্থনীতি আছে বাংলাদেশে, খুব ভাইব্রেন্ট অর্থনীতি। বিশেষ করে একটা সময় চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ছিল, রাজশাহী অঞ্চল ছিল, এখন সেটি সাতক্ষীরা, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং উত্তরবঙ্গে কিন্তু আমের চাষ শুরু হয়েছে। তো এবং পাহাড়ি অঞ্চলে আমের চাষ হয়েছে। আমরা বারবার যে জিনিসটা খোঁজ নিয়ে যতটুকু জানতে পারছি, যে কোনোভাবে কিন্তু যে সকল চাষি আছেন, আম উৎপাদক আছেন, তারা কিন্তু যথেষ্ট হতাশ। কারণ এই সময়টা তাদের হচ্ছে ভরা মৌসুম, এই সময় তারা বাগান বিক্রি করে, মিডলম্যান যারা তাদের কাছে বাগান বিক্রি করে, তারা ক্যাশ নিয়ে তারা ঘরের মধ্যে চলে যায়, তাদের একটা আনন্দ উৎফুল্লতা থাকে। কিন্তু এই বছর আমরা কিন্তু একটা নিউজও করতে পারিনি যে এই বছর বাংলাদেশের কোন একটি বাগান কৃষক বিক্রি করতে পেরেছেন, এবং সেটিতে তার হাসি মুখটা কিন্তু আমরা দেখতেই পারিনি। আমরা কোনোভাবে এটা মিডিয়া আমরা সেভারাল টাইম চেষ্টা করে পারিনি।
তো আসলে সবকিছু মিলে যেটা বড় ইস্যু সেটা হচ্ছে করোনার কারণেই আসলে এই সমস্যা। এখন কথা হচ্ছে যে মানে আমরা মিডিয়া যেটা প্রত্যাশা করছি, যেহেতু কৃষকরা ক্ষতিগ্রস্ত, সেই জায়গায় আসলে সরকার কি ভূমিকা রাখছে বা সরকারি প্রতিষ্ঠানগুলো কি ভূমিকা রাখছে, পাশাপাশি যে সকল প্রতিষ্ঠান এতদিন আম চাষীদের কাছ থেকে আম কিনে বাগান কিনে প্রচুর মুনাফা করেছেন, তারা আসলে কি করছেন? আমরা কিন্তু দৃশ্যমান তেমন কোনো কিছু পাইনি। সরকারের কিছু কার্যক্রম আমরা দেখতে পেয়েছি যে তারা প্রণোদনা দিয়েছেন, এবং প্রণোদনার আজকে একটা পরিপত্র জারি হয়েছে যে যাদের 15 একর, সর্বোচ্চ 15 একর জমি যাদের থাকবে, তারা বিভিন্ন ধরনের আহ কৃষি লোনের যে প্রণোদনা, ঋণ প্রণোদনা আছে তার ফ্যাসিলিটি তারা নিতে পারবে। কিন্তু এই ফ্যাসিলিটির ক্ষেত্রে যে স্পষ্ট করে কিন্তু একটা জিনিস বলা নাই যে আসলে বন্ধকের মানে জমিটা কি বন্ধক থাকবে না কি বন্ধক থাকবে, এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার আমরা দেখতে পাইনি। তো এই এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে কৃষকদের আমাদের সাপোর্ট দিতে হয়, তাহলে এমন ভাবে আমার মনে হয় যে এমন ভাবে সরকারকে পদক্ষেপ নিতে হবে সত্যিকারের কৃষকরা যেন এই সাপোর্টটি পায়। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে কৃষকরা কিন্তু গতকালকের যে ঘটনাটা ছিল যে 40 টন আম যেগুলো পাকেনি, বাইরে বেশ হলদে কালারের, ভিতরে হচ্ছে তারা মানে ম্যাচিউর হয়নি, সেই আমগুলো কিন্তু আমরা বাজারে পেয়েছি। তো এই যে মানে এই আমগুলো তো কোনো না কোনো কৃষকের মাঠ থেকে এসছে, এবং এই এই আমগুলো আসলে কিভাবে আসলো? এই যে আলটিমেটলি কিন্তু এমনি তো বাজারে আমের এবার চাহিদা নেই, আমরা এক্সপোর্ট করতে পারছি না, এক জায়গা থেকে আরেক জায়গায় আমগুলো কিভাবে যাবে সেই ব্যবস্থাও কিন্তু এখনো নিশ্চিত হয়নি। এর মধ্যে এক ধরনের অসাধু ব্যবসায়ী বলি, কৃষক বলি, তারা কিন্তু এক ধরনের পন্থা অবলম্বন করে একটা ইতিমধ্যে বাজারে একটা নেগেটিভ ধারণা কিন্তু তৈরি করে ফেলছে। এর ফলে যেটা হচ্ছে, আমরা যারা ভোক্তা তারা কিন্তু, যদি আমি ভোক্তা হিসাবে বলি, তাহলে কিন্তু আমরা কিন্তু একটা আতঙ্কের মধ্যে থাকলাম। এবারও আম নিয়ে মানে চালবাজি বলে যেটাই বলি শুরু হয়ে গেছে। তো এই জিনিসগুলোকে কিভাবে শক্তভাবে দমন করা যায়, সেই জায়গাটায় হচ্ছে সরকারের নীতি নির্ধারকদের গুরুত্ব দেওয়া উচিত। আর কিভাবে আম ব্যবসায়ী না আম চাষিরা কিভাবে বেনিফিটেড হতে পারে। আমি কিছুদিন আগে একটা কথা বলেছিলাম এই এই কৃষি কাগজের একটি আলোচনায়, যে আমাদের যে সকল ম্যাচিউরড আম আছে, আমরা যেহেতু হারভেস্টিং ক্যালেন্ডার এবার আমরা ওইভাবে দেইনি, যেসব আম ম্যাচিউর হচ্ছে সেই ম্যাচিউরড আমগুলোকে আমরা কোনোভাবে ত্রাণের আওতায় আনতে পারি কিনা। কারণ আমগুলো যদি ত্রাণের আওতায় আসে, তাহলে কিন্তু কিছু কৃষক হলেও কৃষক মানে কিছুটা হলেও বেনিফিটেড হবেন, এবং আমরা যারা কনজিউমার বা বাজারে যে সব কনজিউমার আছে তারা কিন্তু ভোক্তা যখন আমটা পাবে, তাদের পুষ্টির এক ধরনের চাহিদা পূরণ হবে। আমরা জানি বাংলাদেশে অনেক ধরনের আম আছে, কোন আম হচ্ছে ডায়াবেটিস, অনেক আম আছে ডায়াবেটিস আম আছে, কোনগুলোতে সুগার বেশি, কোনগুলো সুগার কম, সবকিছু মিলে কিন্তু পুষ্টির একটা আধার হচ্ছে আম। সব ধরনের অনেক ধরনের পুষ্টি এখানে রয়েছে। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে সরকারের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা এমন কিছু নিউজ করতে চাই যে কৃষক বান্ধব, উৎপাদক, আম উৎপাদক বান্ধব কিছু অ্যাক্টিভিটিস আমরা যেন আমরা নিউজ করতে পারি। এটা আমাদের আমরা আমরা সাংবাদিকরা কিন্তু এটা খুব প্রত্যাশা করছি। আরেকটা বিষয় বলতে চাই যে এখানে এক ধরনের বিষয় আছে যে আমাদের প্রসেসিং ইন্ডাস্ট্রি কিন্তু একটা যথেষ্ট দুর্বলতা আছে। আমরা দেখছি যে আমাদের দেশে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আসছে, যারা হচ্ছে আমের জুস বিক্রি করতেছেন, ম্যাঙ্গো ড্রিঙ্ক বিক্রি করতেছেন। তারা আসলে এই বছরটাতে তারা কোনোভাবে আরো বেশি এগিয়ে এসে আম চাষীদের কাছ থেকে আম নিয়ে পাল্প তৈরি করে রেখে আমের জুস উৎপাদন করতে পারেন কিনা বা ম্যাঙ্গো ড্রিঙ্ক উৎপাদন করতে পারেন কিনা। অনেক কোম্পানি আছে যারা বিদেশে আমের জুস এক্সপোর্ট করেন, সেই সকল কোম্পানিগুলোও কিন্তু এগিয়ে আসতে পারে। এক্ষেত্রে চাইলে সরকারও সহযোগিতা করতে পারে তাদেরকে বিভিন্নভাবে, আম চাষীদেরকেও বলতে পারে যদি আমের কেজি যদি নেমে আসে 10 টাকায়, তাও কিন্তু মনে করেন কিছুটা হলে কৃষকের বেনিফিট। কিন্তু এই প্রসেসিং প্ল্যান্ট গুলো যদি এগিয়ে না আসে, আম যদি রাস্তায় ফেলে দেয় কৃষক, আলটিমেটলি কিন্তু কৃষকের একবারে শূন্য হাত। আগামী বছর সে আম উৎপাদন করতে গিয়ে কতটুকু গড়িমসিতে বা হিমশিম খাবেন, সেটি কিন্তু ভাববার বিষয়। তবে আরেকটা বিষয় আমি আমি পার্সোনালি বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা বরাবরই একটা নিউজ করি, সেটা হচ্ছে যে আমের অনৈতিক পদ্ধতিতে আম পাকানোর একটা কৌশল আছে। কেউ কার্বাইড দিয়ে আম পাকাচ্ছে, কেউ ইথিলিন দিয়ে পাকাচ্ছে। কিন্তু কার্বাইডের আম ক্ষতিকর এটা অনেকেই জানে, আমরাও জেনেছি। কিন্তু ইথোফোনের যে পদ্ধতিটা আছে, আমি গতকালকে কথা বলেছি এক জায়গায় যে এবার মনে হয় কৃষকরা বলতেছে আমরা তো ইথোফোন ব্যবহার করি, কৃষি অফিসাররাই পরামর্শ দেয়, কিন্তু এবার যদি আমরা ইথোফোন ব্যবহার করতে না পারি, এমনি তাদের খুব খারাপ অবস্থা। যদি ইথোফোন ব্যবহার করতে না পারে, তাহলে দেখা গেল যে মরার উপর খাড়ার ঘা হবে। তারা কিন্তু এই জিনিসটা বলছে যে ইথোফোন কিন্তু, আমি যতটুকু জানি যে এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ একটা পদ্ধতি, মানে এফডিএ অ্যাপ্রুভ পদ্ধতি, যে পদ্ধতি দিয়ে সহসে আম পাকানো যায়। এবং এটার
LD50-র মাত্রা কিন্তু অনেক বেশি, 11,000 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। মানে একজন মানুষ যদি 11,000 মিলিগ্রাম খায় তা 1 কেজি ওয়েটের, তাহলে কিন্তু তার ক্ষতির সম্মুখীন হতে পারে। আমরা মানুষ কিন্তু 40 কেজি বা 50 কেজি, এখানে একটা বিষয় আছে। ইথোপেনটাকে যদি মানে ওইভাবে সরকার নিয়ন্ত্রিত ভাবে কাজ করে এবং এনিওয়ে যে কোনো মূল্যে কার্বাইডের যদি ব্যবহারটা বন্ধ হয়, তাহলে কিন্তু আমরা একদিকে নিরাপদ আম পাবো, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা যারা ভোক্তা আছি তারা কিন্তু আম, যেহেতু বাজার মূল্য কমে যাওয়ার একটা সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু আম বেশিও কিনতে পারি যদি সাপ্লাই চেইনটা ঠিক থাকে। তো সবকিছু মিলে আমার যেটা মনে হয় যে সামগ্রিক দৃষ্টিতে আমের অর্থনীতিটাকে আমাদের অত্যন্ত বেশি এই মুহূর্তে গুরুত্ব দেওয়া উচিত। আমরা রাইস থেকে, আজকে সরকারের খবর ছিল যে হাওড় থেকে শতভাগ ধান কাটা হয়ে গেছে, এটি কিন্তু একটা সুসংবাদ। একইভাবে যদি সরকার, কৃষি মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট অধিদপ্তর গুলো এই আমকে যদি একইভাবে আমের অর্থনীতিটাকে খুব সাবলীল ভাবে নিয়ন্ত্রণ করে কৃষকদের দুয়ারে, অর্থনীতির দুয়ারটাকে আরো বেশি লাভজনক করে দিতে পারে, তাহলে কিন্তু আমের অর্থনীতিটা দিন শেষে চাঙ্গা থাকবে এবং আগামী বছর আমের উৎপাদন কিন্তু বাড়বে। ধন্যবাদ ফয়জুল আপনাকে। আপনি বেশ কয়েকটি বিষয় এখানে হাইলাইট করেছেন। প্রথম হলো যে একটি বিষয় যেটা আমিও আপনার সাথে একমত, যে ত্রাণ কার্যক্রম এখন যেটা সরকার করছে, ফুড সেফটি নেটওয়ার্ক, সেখানে আমটাকে সংযুক্ত করা যায়নি, এটা করতে পারলে অত্যন্ত ভালো হবে। এবং এটা আপনার দূরে নেওয়ার দরকার নেই, স্থানীয়ভাবে করতে পারলেই হয়, যেহেতু বিষয়ের কষ্টটা কমানো সম্ভব হয়। আর আরেকটা হলো যে আপনার যেটা বলেছেন যে প্রসেসিং ইন্ডাস্ট্রিটা, এটাও আমরা সরকারের কাছে একটা দাবি রাখতে পারি যে প্রসেসিং ইন্ডাস্ট্রিকে ইনভলভ করে কিভাবে আরো আম পারচেসিংটা বাড়ানো যায় যাতে কৃষকরা লাভবান হয়। এবং সর্বশেষ যে ইস্যুটা রেজ করেছেন সেটি হলো যে সরকার এবার যেমন বোরো ধানের ক্ষেত্রে হাওরকে প্রাধান্য দিয়ে যেভাবে 100% ধান সংগ্রহ করেছেন, এটা কিন্তু গত 10 ইয়ার্সে দিস দ্য ফার্স্ট টাইম যে 100% ধান সংগ্রহ করেছে এবং এই দুর্যোগকালীন সময় সংগ্রহ হয়েছে। সুতরাং সরকার চাইলে পারে। সুতরাং এবারও যদি সরকার যদি আমটার ক্ষেত্রে এরকম একটা ড্রাইভ দেন, তাহলে অবশ্যই কৃষকরা লাভবান হবেন এবং মানুষকেও আমরা আম দিতে পারবো, সেটা কমার্শিয়ালি বিক্রি করে হোক বা রিলিফের মাধ্যমে বিক্রি করে হোক, একটা ব্যবস্থা হতে পারে। আমরা কি ডক্টর রহিম সাহেবকে কি পেয়েছি? নিজাম, উনি কি আসতে পেরেছেন আমাদের সাথে সংযুক্ত? না হলে আমি আবার মঞ্জুরুল হান্নান আপনার কাছে যাব। মঞ্জুরুল হান্নান প্লিজ। মঞ্জুরুল হান্নান, আপনি কি শুনতে পাচ্ছেন? মঞ্জুরুল হান্নান, হান্নান সাহেব, মঞ্জুরুল হান্নান। হান্নান সাহেব কি হারিয়ে গেলেন? আচ্ছা, তাহলে হান্নান সাহেব না থাকলে আমি আবার মুজিবুল হক আপনার কাছে ফিরে যাচ্ছি। মুজিবুল হক, আপনি যে কথাটি বললেন যে আপনার যে এক্সপোর্টের এখন চান্স নাই, ঠিক আছে, এক্সপোর্টের চান্স নাই, আপনারা কিছু কিছু চেইন শপের মাধ্যমে দিচ্ছেন এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত আপনারা বুঝতে পারছেন, কিন্তু এইরকম যদি ক্ষতিগ্রস্ত হয় আগামী থেকে কৃষকরা আমে থাকবে কিনা সেটা আপনি কি ভাবছেন মাঠ পর্যায়ে? তা আমি রহিম সাহেবকে দেখতে পাচ্ছি, আমি একটু যাই, রহিম সাহেবের সাউন্ডটা আসছে কিনা দেখে নিই। ডক্টর রহিম, ডক্টর রহিম, আপনি কি আসতে পেরেছেন আমাদের সাথে? সাউন্ডটা কি পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো রহিম সাহেব, শুনতে পাচ্ছেন? রহিম সাহেব শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ রহিম সাহেব, হ্যালো হ্যালো। আচ্ছা রহিম সাহেব আসবেন খুব দ্রুত, উনি কাজে এগোচ্ছেন। মুজিব, আপনি বলেন যে তাহলে যদি এই অবস্থা হয় তাহলে আগামীতে আপনারা কৃষকদের জন্য কি করবেন, কিভাবে কৃষকদেরকে আসে সম্পৃক্ত রাখবেন? আসলে এটা নিয়ে সলিডারিটি কি ভাবছেন? জি, আমরা আসলে যে জিনিসটা আপনি জানেন, আমরা আসলে যে সলিডারিদের কৃষকদের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য কাজ করেছে, কিন্তু এখানে আম চাষিদের যে ক্ষতিটা, এটাকে আমরা বলবো যে অনেকটা ক্রপ ফেলিউরের মতো। মানে যে পরিমাণ তার ইকোনমিক ইনজুরি হবে, সেই ইকোনমিক ইনজুরিটা আসলে এটা যদি সেই মানে রাষ্ট্রীয়ভাবে মানে বা অন্য কোনোভাবে যদি না পায়, এটা কোনো ডেভেলপমেন্ট সেক্টর বা অন্য কেউ এই জিনিসটা মেকআপ করা ভেরি টাফ। এটা হয়তো বা আপনি রিয়ালাইজ করতে থাকবেন। আর একটা জিনিস হচ্ছে যে আপনি দেখেন, একটা লোক যদি একটা 1 হেক্টর বা 2 হেক্টর বা 1 একর এরকমের একটা আমের বাগান সে পরিচালনা করে, তাহলে তার এখানে ক্ষতির পরিমাণ 2 লাখ, 3 লাখ, 5 লাখ। তো এটা হিউজ। তো একটা ক্রপ ক্যালেন্ডারে বা ক্রপ সিজনে যদি সে এই পরিমাণ টাকা ক্ষতিগ্রস্ত হয়, যেটা তার মিনিমাম 2-3টা ক্রপ ক্যালেন্ডার লাগবে এটা
সে যদি সাকসেসফুলি সেটা রিকভার করতে পারে তাহলে তার। তো এই ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো, যেহেতু সবজিতে যদি আপনি দেখেন, যদি একটা কৃষক ক্ষতিগ্রস্ত হয় প্রতি 45 দিন বা 60 দিন পরে সে আরেকটা ক্রপ সাইকেলে যেতে পারবে। আর কিন্তু একটা আম বা কাঁঠাল বা লিচিতে এরা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাকে আরেকটা ক্রপ সাইকেল পর্যন্ত ওয়েট করতে হবে। বাই দিস টাইম সে যে ধার দেনাগুলো করেছে, যেগুলো সে হয়তো গার্ডেন বিক্রি করে নিত বা সরাসরি আম বিক্রি করে নিত, সেই টাকাটা সে কিন্তু ব্যাকলগ হয়ে গেছে, আইদার ব্যাংকের থেকে, আইদার কোনো নাইবর থেকে, আইদার কোনো এমএফআই থেকে। তো এখন তার না কিন্তু আমি আমি বলছি বলছি এই জায়গায় কিন্তু আমারও প্রশ্ন এই জায়গায়, ইতিমধ্যে আমাদের একজন দর্শক মাকসুদুর রহমান সাহেব একটা প্রশ্ন করেছেন, এই যে কৃষকরা এক্সপোর্ট করার জন্য বিনিয়োগ করেছিলেন, এত টাকা খরচ করেছেন এবং ধরেন ব্যাগিং সিস্টেমে বলেন বা গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস করে যে এই যে বিনিয়োগ করলেন এখন টাকা পাচ্ছেন না, মাকসুদুর রহমান সাহেবের প্রশ্ন এটাই, তাহলে এই কৃষকদের যে লস হলো, ক্ষতি হয়ে যাবে, তাহলে এই কৃষকরা কিভাবে পোষাবে এটা? ওই কৃষক, আপনাদের তো লিমিটেড অল্প কয়েকজন কন্ট্রাক্ট ফার্মার আছে, আমি সমস্ত দেশের কৃষকের কথা বলছি না, সেটাই বলতেছি। সো কৃষকদের এখানে মানে অনেকগুলো, সে কিন্তু অনেক সাইড থেকে সে ব্লক হয়ে যাচ্ছে। সো ইন দ্যাট কেসেস এইখানে তার জন্য একটা মাত্র এখন আশ্রয়ের জায়গা হচ্ছে রাষ্ট্রীয় প্রণোদনা, এবং এই প্রণোদনাটা আমরা বলতেছি যে সে আপদকালীন, যে অ্যাটলিস্ট 1 বছর 2 বছর। ধন্যবাদ মুজিব, ধন্যবাদ আপনাকে, আসছি আপনার কাছে। রাষ্ট্রীয় প্রণোদনা আমরাও চাচ্ছি। আমরা দেখা যাচ্ছে আমাদের মাঝখানে ইতিমধ্যে ডক্টর রহিম সাহেবকে পাচ্ছি। রহিম সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি স্যার। এবার আমাকে শুনতে পাচ্ছি। আপনি তো আপনাকে, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আপনাকে 3টা প্রশ্ন করেছিলাম, মনে আছে কি? জি স্যার, প্রথম প্রশ্নটা, আচ্ছা হ্যাঁ জি স্যার, আমি আবার প্রশ্নগুলো বলি। জি একটা স্যার। প্রশ্ন ছিল যে আপনি একজন ব্রিডার হিসেবে, একজন হর্টিকালচারিস্ট হিসেবে আপনি কি ভাবছেন যে আমের মৌসুমটা কিভাবে লম্বা করা যায়? লেট ভ্যারাইটি গুলো ডেভেলপমেন্ট আমাদের কতটুকু প্রোগ্রেস হয়েছে? আমাদের মানে বাড়ির কিছু ভ্যারাইটি আছে লেট ভ্যারাইটি, আর অন্য কি ভ্যারাইটি আছে? আপনি তো দেশি বিদেশি অনেক ভ্যারাইটি এনেছেন, লেট ভ্যারাইটি গুলার মানে সুযোগটা কতটুকু একটা ছিল। আরেকটা ছিল আমাদের রপ্তানি আমের সম্ভাবনা, আমাদের যে জাতগুলো আছে এগুলোতে রপ্তানির সুযোগ আছে কিনা। আরেকটা ছিল যে আমাদের আমের কিপিং কোয়ালিটিকে আমরা কিভাবে আরো বেটার করতে পারি। এই বিষয়টা নিয়ে 3টা আপনাকে প্রশ্ন করেছিলাম। ডক্টর রহিম প্লিজ। জি, থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে প্রথম প্রশ্ন যেটা, আমাদের ভ্যারাইটি, বাংলাদেশে অনেক আমের ভ্যারাইটি আছে গ্রামে গঞ্জে, এবং অনেকগুলো ভ্যারাইটি এখনো আমরা কিন্তু এদের মানে আওতায় আনতে পারিনি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জামপ্লাজম সেন্টার অলরেডি আমের 25টা জাত নিবন্ধন করেছে। তার মধ্যে লেট ভ্যারাইটি, বিশেষ করে রিসেন্টলি বাও 23 এবং বাও 24 এবং বাও 25 একেবারে লেট ভ্যারাইটি, আপনার জুলাইয়ের পরে এগুলো আসবে। এই ভ্যারাইটি গুলো করতে পারি। বাড়ি চার, বাড়ি আম যে চার, সেটাও কিন্তু মোটামুটি লেটেই আসে। আর একটা বড় এসেছে যেটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তারা এটা নিয়ে আসছে, চান্স সিডলিং, যেটা আর কি ন্যাংরা, যেটাকে আমরা গোরমতি বলতেছি, এটাও কিন্তু আমাদের লেট ভ্যারাইটি। কাজে এই ভ্যারাইটি গুলো আমরা ব্যাপক হারে এখন করতে পারি লেটে যদি করতে চাই। তবে একটা জিনিস মনে করতে হবে, আমাদের আর্লি ভ্যারাইটির দরকার আছে, আমাদের মিড ভ্যারাইটির দরকার আছে, আবার লেট ভ্যারাইটির দরকার আছে। কাজে আমরা এই যে এখন যে আমগুলো, আপনার শরীখাস আম বা এরপরে গোপালভোগ, খিরসাপাত, তারপরে আপনার এই যে বিভিন্ন রকম যে আমগুলো আমাদের আসবে আর কি, হিমসাগর, এরপরে ধরেন আম্রপালি, ফজলি, তারপরে আশ্বিনা, এই যে একটা সিকোয়েন্স রয়ে গেছে, এই সিকোয়েন্সটাকে ব্রেক করা যাবে না। সিকোয়েন্সটা রেখেই আমরা এর ভিতরে যদি নতুন নতুন জাতকে আমরা নিতে পারি। কতগুলো জিনিস এখানে এসেছে, যেটা মঞ্জুরুল হান্নান বলেছেন যে ক্যালেন্ডার একটা দরকার আর কি, আম হারভেস্টের এবং হারভেস্ট ইন্ডেক্স দুটাই খুবই জরুরি। আমি দীর্ঘ 4 বছর কিন্তু আপনার এই এর সঙ্গে অর্থাৎ ইউএসডি এর প্রোগ্রামে কাজ করে আমরা একটা কিন্তু ক্যালেন্ডার দিয়েছি, যে ক্যালেন্ডার স্যার আপনি তখন ছিলেন কৃষি মন্ত্রণালয়ে, আমরা বিভিন্ন জায়গায়, বাণিজ্য মন্ত্রণালয় সব বিভিন্ন জায়গায় আমরা প্রেজেন্টেশন করেছি। মোটামুটি ওই ক্যালেন্ডার, যদি আমরা হিমসাগরের কথাই ধরি, যেটা আমাদের অর্থাৎ সাতক্ষীরায় কিন্তু সবার আগে আসতেছে হিমসাগর, এরপরে আসতেছে কিন্তু আমাদের এই যে মুজিবনগর, হচ্ছে গা মেহেরপুরে, চুয়াডাঙ্গা, এবং তারপরে নাটোরে আসতেছে, এবং সবার শেষে আমাদের আসতেছে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। কাজে এই এক এক জায়গায় হারভেস্টিং টাইম কিন্তু এক এক রকম। এইভাবে আমাদের আইন প্রণয়ন সংস্থা তাদেরকেও বুঝতে হবে, আমাদের প্রশাসনের লোককে বুঝতে হবে। আর লেট ভ্যারাইটির ব্যাপারে একটা সমস্যা আছে আমাদের, এই যে গোরমতি খুবই সুন্দর একটা ভ্যারাইটি,
কিন্তু অ্যানথ্রাকনোসের প্রচন্ড প্রবলেম হয়। অর্থাৎ আম যখন লেটে আসে সেই একটা বড় জিনিস, তবে এই ব্যাপারে কন্ট্রোল করতে হবে। 2 নম্বর কথা, যখন আমরা লেট ভ্যারাইটি এক জায়গায় যদি ক্লাস্টারে না করি, কমিউনিটিতে না করি, একটা দুইটা বাগানে হয় কি, তখন সব যখন আম হারভেস্ট হয়ে যায় তখন দেখা যায় যে ওই বাগানের উপর অত্যাচার বেশি পড়ে যায়, পাখির অত্যাচার, মানুষের অত্যাচার, সব দিক থেকে। কাজেই আমাদেরকে প্ল্যান করতে হবে, যেটা স্যার আপনি থাকাকালীন আমরা যে বিশাল একটা নার্সারির যে একটা বিশাল করেছি আমরা, যে নীতিমালা, আমরা যদি এরকম আমের ক্ষেত্রে একটা যদি নীতিমালা করতে পারি স্যার, আপনি এ ব্যাপারে যদি অগ্রণী ভূমিকা নেন, যে আমরা ক্যালেন্ডার দিব, হারভেস্ট ইন্ডেক্স দিব, সেই অনুযায়ী কিন্তু ল এনফোর্সমেন্ট এজেন্সি, প্রশাসনিক কর্মকর্তা, কৃষিবিদ ভাইরা সেটাই, এবং সর্বোপরি আমাদের যে ফার্মার যারা গরুয়াজ তারা করবে। কাজে লেট ভ্যারাইটির ব্যাপারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জাম প্লাজম সেন্টারে অনেক ভ্যারাইটি আছে, আমাদের গোরমতি আছে, এবং বাড়ি 4 এবং বাড়ি রিসেন্টলি আরো একটা জাত বের করেছে যেটা বাড়ি 11, সেটাও কিন্তু বেশ লেট ভ্যারাইটি, আমরা এগুলো যেতে পারি। আর দ্বিতীয় প্রশ্ন স্যার আপনি যেটা করেছেন আর কি, যে আমরা সরি একটু স্যার রিমাইন্ড করেন স্যার দ্বিতীয় প্রশ্নটা। আমাদের জাতগুলো নিয়ে কি আমরা রপ্তানি বাজারে যেতে পারবো কিনা? আচ্ছা হ্যাঁ, রপ্তানি বাজারের ব্যাপারে বলি আর কি। আমাদের মঞ্জুরুল হান্নান জানেন, এবং তার আগে ডক্টর আব্দুল জলিল সাহেবও ছিলেন, এফএও এবং হটেক্স ফাউন্ডেশন, সলিডারি ড্যাট সবাই মিলে কিন্তু চেষ্টা করছি আমরা চেন শপে আম পাঠানোর জন্য। কিন্তু আমাদের অসততা একটা বড় জিনিস। এরপরেও আমরা কিন্তু প্রপারলি যে গাইডলাইনে চেন শপ গুলো চাই সেই গাইডলাইনে আমরা যেতে পারি নাই, কারণ তারা দুইটা জিনিস দেখে, একটা হচ্ছে ফ্রুট ফ্লাই আর একটা হচ্ছে ম্যাঙ্গো উইভিল। এই দুইটা মঞ্জুলানা বলছে আমাদের ভ্যাপার প্রবলেম দেওয়ার সুযোগ নাই, বা আমাদের যে রেডিয়েশন দিয়ে যে সমস্ত দেশে আপনি ফ্রুট ফ্লাইকে মেরে পাঠিয়ে দিচ্ছে, মরা ফ্রুট ফ্লাই হলেও কিন্তু ওরা অ্যালাউ করে, কিন্তু ফ্রুট ফ্লাই লাইভ পাইলে কিন্তু তারা কিন্তু অ্যালাউ করে না। কাজে এই ব্যাপারে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা এখন যেটা পাঠাইতেছি এথনিক মার্কেটে খাইতেছি, এটা আর কি চেন শপে যেতে হলে আমাদেরকে আরো অনেক, অর্থাৎ গ্যাপ আমের যে গ্যাপ প্র্যাকটিসটা করে, যেটা এফএও বা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, বিআরসি সবাই মিলে করছে, এটা প্র্যাকটিস করে আমরা যেতে পারি। কাজে আমাদের জাতগুলো বেশিরভাগ জাত কিন্তু কালার্ড না, কালার স্কিন না, যার জন্য অনেক জায়গায় কিন্তু অ্যাকসেপ্টেবল না। তবে একবার যদি আমরা তাদেরকে টেস্ট করাইতে পারি, তাহলে আমাদের জাতের উপরে কিন্তু জাত নাই। আমাদের গোপালভোগ বলি, ল্যাংড়া বলি, আমাদের কিন্তু নাম্বার 1 জাত হিমসাগর, এটা আনপ্যারালাল একটা জাত। তবে এথনিক মার্কেটে এগুলো আছে, আমরা আশা করি আমরা চেন শপে যেতে পারবো। এটা স্যার আরেকটা প্রশ্ন করেছিলাম, আমি বারবার ভুলে যাচ্ছিলাম। আরেকটা প্রশ্ন করেছিলাম যে আম কিভাবে আরো কিপিং কোয়ালিটি কিভাবে বাড়ানো যায়। আচ্ছা সুন্দর বলেছেন স্যার, কনজিউমার পর্যন্ত। আচ্ছা এটা একটা মঞ্জুল হাসান একটা কথা বলেছেন যে চাঁপাইনবাবগঞ্জে তারা একটা কেমিক্যাল স্প্রে করে যেটা একটু লেট হয়, এটা হচ্ছে প্যাক্লোবিউট্রাজল তারা স্প্রে করে, এটা কিন্তু আম গাছের জন্য ক্ষতিকর, আমি কখনোই এটা রেকমেন্ড করব না। আর একটা জিনিস হচ্ছে আমরা যদি ইউরিয়া 3% ইউরিয়া যদি আমরা স্প্রে করি অর্থাৎ জুনের মাঝামাঝি, তাহলে কিন্তু আম অটোমেটিক্যালি 15-20 দিন আমরা লেটে হারভেস্ট করতে পারবো। তবে ওখানে আরেকটা সমস্যা আছে, কিন্তু একটা বাগানে শুধু করলে হবে না, যদি হয় একটা কমিউনিটিতে একটা লার্জ অংশে করতে হবে, যাতে তারা সম্মিলিতভাবে পাহারা দিয়ে এটাকে মার্কেটিং করতে পারে। না আর কিপিং কোয়ালিটি বাড়ানোর জন্য যে বিদেশে তারা কোটিং অর্থাৎ এডিবল কোটিং যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এডিবল আপনার রয়ে গেছে এই যে যেটাকে সিটোস্যান বলা হয়, এটাও করতে পারি। হ্যাঁ সিটোস্যান খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, বিভিন্ন দেশে ব্যবহার হইতেছে, এটা ব্যবহার করে আমরা কিন্তু করতে পারি। আর প্রপার টাইমে যদি ওভার ম্যাচুরি না আন্ডার ম্যাচুরি না, প্রপার টাইমে যদি হারভেস্ট করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি অনেকদিন আমরা কিন্তু আম রাখতে পারবো। একটু ঠান্ডাতে আমরা কিন্তু আম রাখতে হবে, তবে অবশ্যই ঠান্ডাতে রাখতে হলে পাকা আম রাখতে হবে। আমের জন্য শর্ট টার্মে কোল্ড স্টোরেজের ব্যবস্থা করতে হবে। আমাদের শর্ট পিরিয়ডে 10 থেকে 15 ডিগ্রি যদি কোল্ড স্টোরেজ আমরা করতে পারি, পাকা আম যদি ওখানে রেখে দেয় 30 থেকে 40 দিন, তবে আমগুলোকে পলিথিনে মুড়িয়ে রাখতে পারলে, আনপারফরেটেড পলিথিনে মুড়িয়ে রাখলে আমরা কিন্তু অনেক দিন খেতে পারবো। এবং আমরা কোয়ালিটির দিক থেকে দেখছি কোনো সমস্যা নাই। আর এখন যে করোনায় যে সমস্যাগুলো ওনারা যে তুলে ধরেছেন, যে আমের মার্কেটিং, কনজিউমার
কিভাবে নিবে, বাইরে বের হইতে পারতেছে না বা অ্যাবিলিটি নাই কেনার, আমার মনে হয় আমরা প্রসেসিং এর দিকে যেতে পারি কিনা এই ব্যাপারে আমার মনে হয় সরকার থেকে, এবং যেটা আমাদের সাংবাদিক ভাই বলছে প্রণোদনার কথা, এগুলো আমাদেরকে চিন্তা করে স্যার আপনি, আমার মনে হয় আমরা সবাই মিলে যদি সম্মিলিতভাবে চেষ্টা করি, আমাদের সরকার যদি এ ব্যাপারে আন্তরিক হয়, আমরাও এগিয়ে আসি কনজিউমার্স বা গ্রোয়ার্স, আমার মনে হয় আমের সমস্যা হবে না। আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আমরা প্রসেসিং এ যে আমরা এগুলোকে অবশ্যই আমি বলবো অবশ্যই সরকারের মানে আগ্রহের কোনো কমতি নেই। মাননীয় প্রধানমন্ত্রী আপনি দুর্যোগের সাথে সাথে প্রণোদনামূলক ঘোষণা করেছেন এবং উনি ওনার কাছে অ্যাপিল করলে ওনাকে বুঝাইতে পারলে উনি সবকটাই দিচ্ছেন, দিবেন না কেন? বাট আমরা সেটা ওই রিচ করতে হবে, কৃষি মন্ত্রণালয়ের সাথে শেয়ার করতে হবে। একটি প্রশ্ন আমাদের একজন দর্শক এটি প্রশ্ন করেছেন, সুবীর চৌধুরী, উনি বলেছেন যে আমরা ইন্টার কালচারাল ম্যানেজমেন্টটাকে ডেভেলপ করা, ম্যানেজমেন্টটা বাড়ালে হয়তো আমাদের কিপিং কোয়ালিটি আরো বাড়ানো যায়। এটা একটা ভালো প্রশ্ন, আমরা তো এটা প্র্যাকটিস আছি, দেখবো। আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, তো আমরা দেরিতে হলো। স্যার আমি ওই ইন্টারকালচারাল অপারেশন একটা শুধু কথা বলি, এক লাইনে কথা বলি। ইন্টারকালচারাল ইমপ্রুভমেন্ট ভেরি ইম্পর্টেন্ট টু আপনার সেফ, নিরাপদ আম পাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন পরিচর্যা, যেটা গ্যাপ প্র্যাকটিস বলা হচ্ছে, অর্থাৎ হারভেস্টিং এর পরে আপনার নাঙল দিয়ে করে দিতে, যেটা কন্ট্রোল করবে অর্থাৎ ফ্রুট উইভিলটাকে, ম্যাঙ্গো উইভিলটাকে কন্ট্রোল করবে। আমরা ফেরোমন ট্র্যাপ, আপনার ফুজি লিও রয়ে গেছে, যেটা ফেরোমন ট্র্যাপ ইউজ করতে পারি আমরা। তারপরে ধোঁয়া দিতে পারি বাগানে দিয়ে এগেনস্ট লিফ হোপার, অর্থাৎ আমাদের অনেকগুলো প্যাকেজ আছে যেটা ইন্টারকালচারাল অপারেশন করে আমরা অর্গানিক অর্থাৎ সেফ ম্যাঙ্গো প্রোডাকশন করতে পারবো। ধন্যবাদ ডক্টর রহিম, দেরিতে হলো, আপনাকে পেয়েছি, অনেক উপকৃত হবে, দর্শকরা উপকৃত হবে। থ্যাংক ইউ স্যার। আমরা যেহেতু শেষ সময় আবার যাব মঞ্জুরুল হান্নান, 1 মিনিট আপনার কোনো কিছু সাম আপ করার জন্য, আপনাকে সাম আপ করতে পারেন যদি এই আলোচনায় আমাদের ফাইজুল যে বললো বিষয়গুলো এবং মুজিবুল হক যে বললো সেই বিষয়ে আপনি কি সাম আপ করবেন? হ্যাঁ, আমি যেটা বলতে যাচ্ছি, হ্যাঁ ধন্যবাদ স্যার, আমি যেটা বলতে যাচ্ছি, এই মুহূর্তে আমাদের একটা জিনিস হয়তো করলে সাপ্লাই চেইনটা ভালো হবে, যেটা মুজিব বলতে যাচ্ছিল সেটা আমি আরেকটু স্পষ্ট করে বলতে চাই। সেই জিনিসটা হলো যে সারা বাংলাদেশে আমের যে চাহিদাটা আছে, মানে এখন করোনার জন্য হয়তো কমে গেছে, কিন্তু প্রত্যেকটা উপজেলা পর্যায় পর্যন্ত যদি আমরা সাপ্লাই চেইনটাকে নিতে পারি এবং থ্রু গভর্নমেন্ট গাইডেন্স, অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি যে সেটা হইতে হবে যে বিআরটিসি বা ট্রাকগুলোকে আমরা যদি এইখানে ভর্তুকি দিয়ে হইলেও যদি আমরা এটাকে সাপ্লাই চেইনটাকে লম্বা করতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় যে এই কৃষকরা অনেক কিছু উপকৃত হবে। আর যেটার কথা বলা হয়েছে যে ম্যাঙ্গো বার বা জুস, এটা সরকার ওই নির্দিষ্ট যে কোম্পানিগুলো আছে তাদের সাথে এটা আলোচনা করতে পারে, এখানে আমাদের কিছু করার নাই, কিন্তু এটা গভর্নমেন্টের করা আছে। তবে সরকারকে আমরা বলতে পারি না, তবে আমাদের যেটা ইচ্ছা সেটা হলো যে চাঁপাইনবাবগঞ্জ হোক আর ওদিকে হিল ট্যাক্সি হোক, এই আমের যে পরিবহনটা, এই পরিবহনটাতে বিআরটিসির গাড়িগুলোকে যুক্ত করা যদি যায়, এবং এইটা শুধু ঢাকা কেন্দ্রিক না হয়ে এটা যে যে জায়গাগুলোর মধ্যে আমরা জানি যে আম কম হয় বা কোয়ালিটি আম নাই, সেই সব জায়গাগুলো যদি নিয়ে যাওয়া যায়, তাহলে আমি মনে করি যে এক মন্দের ভালো কিছু দাম আমাদের কৃষকরা পাবেন এবং এটা উপকৃত হবে। কিন্তু আপনাকেও বলতে হবে, আপনিও কিন্তু এখন সরকারের একটা পার্ট আমরা মনে করি, যেহেতু আপনি এখন হটেক্স ফাউন্ডেশনে আছেন, সুতরাং আপনি, আমি এটা বলেছি, আমরা কিন্তু অবশ্যই কৃষি কাগজের পক্ষ থেকে এই যে আপনার আজকে যে বিষয়গুলো বলেছেন আমরা লিখিত আকারে কৃষি মন্ত্রণালয়ে পাঠাবো, আমরা কৃষি মন্ত্রণালয়ে পার্সু করবো, সেখানে অবশ্যই আপনার একটা সুযোগ আছে, আপনি বলবেন যে বিষয়গুলো। যেহেতু আজকে আমরা আলোচনা হচ্ছে ওপেন ডিসকাশন, আমরা এখানে কিন্তু কারো পরচিত হয়ে আমরা আলোচনা করছি না, আমরা পাবলিক ডিসকাশন করছি যে আপনি কি ভাবছেন, আপনার এক্সপার্টিসটা কি, আপনার ভিউজটা কি, আমরা কিভাবে, কারণ আমরা মনে করছি এটা ক্রান্তিকাল যাচ্ছে, আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে, বারবার কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে, একটাতে কিছু করতে হবে। সরকার এত হাজার কোটি, প্রায় 1,00,000 কোটি টাকা প্রণোদনা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, সেখানে আম চাষিদের জন্য আমরা কি দিতে পারি, কি সুযোগ আছে, এই জিনিসগুলোই আমাদের দরকার। আমরা শুধু আজকে আম নিয়ে বলছি, আম না, কিন্তু আমাদের কাঁঠাল আছে, লিচু আছে, আনারস আছে, আনারসের মৌসুম চলে যাচ্ছে, কৃষকরা বিক্রি করতে পারছেন না, আমাদের অবস্থা খারাপ। সুতরাং আমরা মনে করি সামগ্রিকভাবে এই বিষয়গুলো দরকার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনাদের মতামত দেওয়ার জন্য। আমরা মনে করি আপনাদের মতামতগুলোকে আমরা একটু সাম আপ করে কৃষি মন্ত্রণালয়ে প্রেরণ করব, সেখানে আমরা কৃষি মন্ত্রণালয়ে পার্সু করব যে এই বিষয়টি কিভাবে। আমি ওই যেটা আমি আবার বলবো, ফয়জল সিদ্দিকের কথা ধরে যে হাওরে যেভাবে ড্রাইভ দিয়েছে, সে একইভাবে যদি আমরা আমে ড্রাইভ দিই, তাহলে অবশ্যই আম চাষির উপকৃত হবে না, দুটো ভাবে উপকৃত হবে। একটা হলো আইদার তাদের ফলটা বিক্রি হবে, অথবা
তাদেরকে আইডেন্টিফাই করে, কৃষকদেরকে আইডেন্টিফাই করে প্রণোদনা স্কিমে নিয়েও তাদেরকে আমরা বেনিফিট করতে পারি, কিছু একটা করার সুযোগ থাকবে। সুতরাং এখানে সরকারকে যাতে এগিয়ে আসে সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করব, অবশ্যই করব। আমি আমাদের সাথে যে সমস্ত শ্রোতারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আমার পক্ষ থেকে, কৃষি কাগজের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার।